আমরা ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার 7 পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারটির অন্তর্গত তেজস্ক্রিয়তা টপিকটি পড়ছিলাম। আমরা আমাদের আগের ভিডিওতে দেখেছি যে তেজস্ক্রিয় রশ্মি 3 প্রকারের হতে পারে: আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি। তো একটি আলফা কণা হচ্ছে একটি হিলিয়াম নিউক্লিয়াসের সমতুল্য, যার চিহ্ন হচ্ছে He2 4। একটি বিটা কণা হচ্ছে একটি ইলেকট্রনের সমতুল্য, যার চিহ্ন হচ্ছে E-10। এবং যেহেতু গামা রশ্মি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাই এর কোনো আধানও নেই এবং কোনো ভরও নেই। এবার আমরা আমাদের আজকের ক্লাসে পড়ব বিটা ক্ষয় কাকে বলে। প্রথমে আমরা পড়ব আলফা ক্ষয় কাকে বলে। তো আলফা ক্ষয় কাকে বলে আমরা আগের ভিডিওটিতে বলেছিলাম যে একটি তেজস্ক্রিয় মৌল থেকে কোনো তেজস্ক্রিয় রশ্মি নির্গত হলে সেটি কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলে অর্থাৎ নতুন মৌলে রূপান্তরিত হয়। তো তার মানে একটি তেজস্ক্রিয় মৌল থেকে একটি আলফা কণা বেরিয়ে গেলে সেটি আর ওই মৌল থাকবে না, সেটি একটি নতুন মৌলে রূপান্তরিত হবে। এই ঘটনাটির নাম হচ্ছে আলফা ক্ষয়। যেমন আমাদের কাছে একটা মৌল আছে XZA, অর্থাৎ মৌলটা X, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে Z এবং ভর সংখ্যা হচ্ছে A। এইখান থেকে একটা আলফা কণা বেরিয়ে গেল, যার চিহ্ন হচ্ছে He2 4। এটা বেরোনোর ফলে একটা নতুন মৌল সৃষ্টি হচ্ছে Y। X কে বলা হচ্ছে জনক নিউক্লিয়াস, Y কে বলা হবে দুহিতা নিউক্লিয়াস। Y এর পারমাণবিক সংখ্যা হচ্ছে Z-2 এবং ভর সংখ্যা হচ্ছে A-4। কারণটা কি? কারণ আলফার চিহ্ন হচ্ছে He2 4। সেই কারণে আলফা কণাটি বেরিয়ে যাওয়ার ফলে Y এর পারমাণবিক সংখ্যা X এর তুলনায় 2 একক কমে গেছে এবং ভর সংখ্যা এর তুলনায় 4 একক কমে কত হয়েছে? A-4। সুতরাং একটি আলফা কণা বেরিয়ে গেলে ভর সংখ্যা 4 একক কমে যায় এবং পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায়। এই বিক্রিয়াগুলিকে নিউক্লিয় বিক্রিয়া বলে। দেখো এখানে একটি নিয়ম খাটছে, বাঁ দিকে মোট পারমাণবিক সংখ্যা Z, ডান দিকে মোট পারমাণবিক সংখ্যা হচ্ছে Z-2 আর আলফার ক্ষেত্রে +2। তাহলে Z-2 +2 কত হলো? মোট Z। অর্থাৎ বাঁ দিকের মোট পারমাণবিক সংখ্যা Z, ডান দিকেরও মোট পারমাণবিক সংখ্যা Z। বাঁ দিকের মোট ভর সংখ্যা A, ডান দিকের মোট ভর সংখ্যা দেখো Y এর জন্য A-4, আলফার জন্য 4, তাহলে A-4 +4 আবার কত হচ্ছে A। অর্থাৎ বাঁ দিকের মোট ভর সংখ্যাও A আর ডান দিকেও মোট ভর সংখ্যা হচ্ছে A। ঠিক আছে, এবারে আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। দেখো তোমাদের বইয়ে পেজ নাম্বার 92, এখানে একটা তেজস্ক্রিয় মৌল হচ্ছে রেডিয়াম, এই যে রেডিয়াম Ra। এখান থেকে একটি আলফা কণা বেরিয়ে গেল He2 4। এটা একটা নতুন মৌল র্যাডন Rn এ পরিণত হচ্ছে। দেখো R এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 88। আলফা কণাটি বেরিয়ে যাওয়ার ফলে পারমাণবিক সংখ্যা 2 একক কমে গিয়ে র্যাডনের ক্ষেত্রে হয়েছে 86 এবং R এর ভর সংখ্যা ছিল 226। আলফা কণাটি বেরিয়ে যাওয়ার ফলে ভর সংখ্যা 4 একক কমে গিয়ে Rn এর ক্ষেত্রে কত হয়েছে? 222। ঠিক আছে, 222। এরপর আমরা চলে আসবো বিটা ক্ষয়। অর্থাৎ কোনো মৌল থেকে একটি বিটা কণা নির্গত হলে সেটিও একটি নতুন মৌলে রূপান্তরিত হবে। তো প্রথমে মৌলটি হচ্ছে X, যার পারমাণবিক সংখ্যা Z, ভর সংখ্যা A। X হচ্ছে এখানে জনক নিউক্লিয়াস। এখান থেকে একটি বিটা কণা নির্গত হলো। বিটা কণা হচ্ছে একটি ইলেকট্রন, যার চিহ্ন হচ্ছে E-10। সুতরাং X মৌলটার X মৌল থাকবে না, এটা একটা নতুন মৌল Y এ রূপান্তরিত হবে। এর নাম হচ্ছে দুহিতা নিউক্লিয়াস। এবার দেখো X এর পারমাণবিক সংখ্যা Z,
y এর পারমাণবিক সংখ্যা z+1 এক একক বৃদ্ধি পেয়েছে, x এর ভর সংখ্যা a, y এরও ভর সংখ্যা কিন্তু a, অর্থাৎ একটি বিটা কণা নির্গত হলে ভর সংখ্যা একই থাকে। এই যে a ছিল এই আছে, কিন্তু পারমাণবিক সংখ্যা এক একক বৃদ্ধি পায়। এখানে z ছিল, এখানে হয়ে গেছে কত z+1। এখানেও দেখো বাঁ দিকের মোট পারমাণবিক সংখ্যা z, ডান দিকের মোট পারমাণবিক সংখ্যা হচ্ছে z+1 -1, কত হলো তাহলে z। তাহলে বাঁ দিক ডান দিক দুদিকেরই মোট পারমাণবিক সংখ্যা z। বাঁ দিকে মোট ভর সংখ্যা a, ডান দিকের মোট ভর সংখ্যা হচ্ছে a+0 আবার কত a। সুতরাং বাঁ দিকের মোট ভর সংখ্যা হবে, আবার ডান দিকেরও মোট ভর সংখ্যা কত থাকছে a থাকছে। এই নিয়মটা কিন্তু এক্ষেত্রেও কাজ করবে। এবার আমরা এরও একটা বিটা ক্ষয়ের একটা উদাহরণ দেখব পেজ নাম্বার 92-তে। দেখো আমরা চলে আসবো এখানে থোরিয়ামের পারমাণবিক সংখ্যা 90, ভর সংখ্যা হচ্ছে 234। এখান থেকে একটা বিটা কণা নির্গত হলো যার চিহ্ন E-10। তো থোরিয়াম থাকবে না, একটা নতুন মৌলে রূপান্তরিত হয়েছে। দেখো Pa মানে হচ্ছে প্রোট্যাক্টিনিয়াম। থোরিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 90, প্রোট্যাক্টিনিয়ামের পারমাণবিক সংখ্যা এক একক বৃদ্ধি পেয়ে হয়েছে 91, আর থোরিয়ামের ভর সংখ্যা 234, এরও ভর সংখ্যা একই থাকবে, কত সেটা 234। এরপরে নেক্সট আমরা চলে যাব গামা ক্ষয়। তা আমরা দেখেছি যে গামা রশ্মি হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। যেহেতু গামা রশ্মি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তাই এর কোনো ভরও নেই এবং কোনো আধানও নেই। যেহেতু কোনো ভরও নেই এবং কোনো আধানও নেই, তাই গামা রশ্মি বিকিরণের ফলে পরমাণুর ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হবে না। যেহেতু গামা রশ্মি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ভরও নেই আধানও নেই, তাই গামা রশ্মি বিকিরণের ফলে পরমাণুর ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ একটা মৌল ছিল x, সেটা একটা গামা রশ্মি নির্গত করলো। যেহেতু ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না, তাই গামা রশ্মি নির্গত হওয়ার ফলে x মৌলটা x মৌলই থাকবে, নতুন কোনো মৌলের সৃষ্টি হবে না, শুধু যদি গামা রশ্মি নির্গত হয়। কিন্তু দেখো এখানে আমরা লিখেছি এক্সটাকে x স্টার, এটা হচ্ছে x এর উদ্দীপিত অবস্থা, আর এখানে শুধুই লিখেছি x, এটা হচ্ছে নিম্নতর শক্তির অবস্থা। অর্থাৎ x রশ্মি নির্গত হওয়ার ফলে x যে পরমাণুটা, তার একটা ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসবে। উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রনটা নিম্ন শক্তি স্তরে নেমে আসবে, মৌলটা এক্সটা এক্সই থাকবে, এবং এই ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসার ফলে গামা রশ্মি বিকিরণ করবে। সুতরাং গামা রশ্মি নির্গত হওয়ার ফলে পরমাণুর ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হয় না, কারণ গামা রশ্মির কোনো ভরও নেই এবং কোনো আধানও নেই। এবার তোমাদেরকে পড়তে হবে পেজ নাম্বার 92-তে তেজস্ক্রিয়তার ব্যবহারগুলো। এখানে অনেক ব্যবহার দেওয়া আছে, তোমরা দেখবে তেজস্ক্রিয় রশ্মিকে আমরা ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করতে পারি, আবার পারমাণবিক শক্তি কেন্দ্রে তড়িৎ শক্তি উৎপাদনের জন্য ব্যবহার করা যায় তেজস্ক্রিয় ইউরেনিয়ামকে। তো এই ব্যবহারগুলো তোমরা পড়বে। এরপরে আমরা চলে যাব, দেখো পেজ নাম্বার 93-তে দুটো কোশ্চেন আছে বিশেষ আলোচনায়, কোশ্চেন নাম্বার 1 আর কোশ্চেন নাম্বার 2। এই দুটো কোশ্চেন আমরা একটু দেখে নিই। দেখো কোশ্চেন 1-এ কি আছে। কোশ্চেন 1-এ একটা মৌল দেওয়া আছে x, নিচে 92 পারমাণবিক সংখ্যা, আর ওপরে a দেওয়া আছে। এর কিন্তু কোনো মান প্রথমে দেওয়া নেই কোশ্চেনে। দেখো আচ্ছা, এটা একটা x থেকে একটা আলফা কণা অর্থাৎ He2O4 নির্গত হলো, এটা একটা নতুন মৌল y এ রূপান্তরিত হলো। y এর ভর সংখ্যাটা দেওয়া আছে 228, আর পারমাণবিক সংখ্যা শুধুই দেওয়া আছে z, এর কোনো মান দেওয়া হয়নি, আমাদেরকে a আর z এর মান বের করতে বলেছে। তো দেখো বাঁ দিকের মোট পারমাণবিক সংখ্যা 92, তাহলে ডান দিকেও মোট পারমাণবিক সংখ্যা কত হবে 92ই হবে। আলফার জন্য এখানে 2 হয়ে গেছে, তাহলে 92 থেকে 2 চলে গেলে আর কত বাকি রইল 90, তাহলে z এর ভ্যালু কত হবে এখানে 90, z = 90। আর
বাঁ দিকের ভর সংখ্যা ওয়াইয়ের ক্ষেত্রে 228, আলফার He2 ক্ষেত্রে 4, তাহলে সরি, ডান দিকের ভর সংখ্যা ওয়াইয়ের ক্ষেত্রে 228 আর আলফার ক্ষেত্রে এই He2 4, তাহলে ডান দিকের মোট ভর সংখ্যা 228 প্লাস 4 232, তাহলে বাঁ দিকের মোট ভর সংখ্যা 232ই হবে, অর্থাৎ এর মান হবে 232। কোশ্চেন নাম্বার 2তে যেটা বলা হয়েছে যে একটা মৌল থেকে যদি একটা আলফা রশ্মি আর পরপর দুটো, একটা আলফা কণা আর পরপর দুটো বিটা কণা যদি নির্গত হয়, তাহলে প্রথম মৌল আর শেষ মৌলর কি সম্পর্ক হবে। তো দেখো, আমরা ধরে নিলাম যে প্রথম মৌল হচ্ছে XZ, এটা একটা আলফা কণা বেরোলো, তাহলে নতুন মৌল হচ্ছে Y, এটার পারমাণবিক সংখ্যা 2 একক কমে Z-2, ভর সংখ্যা 4 একক কমে A-4। এবারে একটা বিটা কণা বেরোলো, তাহলে নতুন মৌল যেটা তৈরি হলো M, এর ভর সংখ্যা আগে A-4 ছিল, এখন A-4ই থাকবে, কারণ ভর সংখ্যা একই থাকে, কিন্তু পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পাবে, Z-2 থেকে হয়ে যাবে Z-1। আবার একটা বিটা কণা নির্গত হলো, নতুন মৌল হলো N, তাহলে ভর সংখ্যা A-4টা A-4ই থাকবে, ভর সংখ্যা অপরিবর্তিত থাকে, কিন্তু পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পেয়ে Z-1 থেকে হয়ে যাবে কত, Z। তাহলে দেখো প্রথম মৌল XZ, তাহলে দেখো প্রথম মৌল হচ্ছে XZA এবং শেষ মৌল হচ্ছে NZA-4। প্রথম মৌলটা হচ্ছে XZA এবং শেষ মৌলটা হচ্ছে NZA-4, অর্থাৎ প্রথম মৌল আর শেষ মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে Z সমান, কিন্তু ভর সংখ্যা A আর A-4 আলাদা, অর্থাৎ প্রথম এবং শেষ মৌল হচ্ছে এখানে পরস্পরের আইসোটোপ। ঠিক আছে, এই টপিক এই অবধি রইল।